হাসিনা শেখ, আপনাকে আমি বলি, আপনার বাবাকে মেরে ফেলার পরে জানাজার জন্য লোক পাওয়া যায় নাই। আর আপনাকে আমি বলি, আপনার জন্য যদি কেউ জানাজা পড়তে যায়, ওই হুজুরেরও ঠ্যাং পিটায় ভাঙ্গে দিবে জনগণ। এটা আমার আহ্বানের দরকার নাই, নাজমুস সাকিবের আহ্বানের দরকার নাই, টিটুর রহমানের আহ্বানের দরকার নাই। আপনার জন্য কেউ যদি জানাজা পড়তে যায়, ওই হুজুরের পা ভেঙে দেবে মানুষ। এবং আপনার কবর খুললে ওই কবরে মানুষ পেশাব করবে। আপনি জাস্ট একটু অনুমান করুন আপনাকে মানুষ কতটা চায় আর কতটা চায় না। আপনি হারামজাদি ক্ষমতায় থাকার জন্য আপনি ভারতকে বাংলাদেশে ডেকে এনে বাংলাদেশটাকে জাহান্নাম বানিয়ে আপনার বাবা বাংলাদেশ তৈরি করতে যতটুকু অর্জন করেছিলেন, ওই অর্জনটাকে আপনি গুয়ের মধ্যে ঠেলে দিয়েছেন। আপনি এখন বানরমুখ কামাল বলছে মহল্লায় মহল্লায় ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ লীগ থাকবে। হাসিনা শেখ, বন্দুকের নাল ঘুরে গেছে। ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, এদেরকে হল থেকে ডিম ঢুকিয়ে বের করে দেয়া হয়েছে। আপনি টের পান না? আপনি রাস্তাঘাটে যুবলীগ ছাত্রলীগ পাঠাবেন যুদ্ধ করতে, এরা কেউ আপনার জন্য দাঁড়াবে না। আপনার মনে নাই আপনার বাবাকে মেরে ফেলার পরে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কুত্তা লীগ, সব লীগ ছিল? কে এসেছিল আপনার বাবার জানাজা পড়াতে? কেউ কি এসেছিল হাসিনা শেখ? কেউ আসেনি। আপনার কি মনে হয় বিপ্লব সরকার, তরুণ সরকার, রানা দাশগুপ্ত, পীযূষ বন্দ্যোপাধ্যায় এরা যাবে আপনার জানাজা পড়তে? এরা আপনার ডেড বডির উপরে পেশাব করবে? আপনি মনে করেন এরা আপনাকে রক্ষা করবে? এই আসাদুজ্জামান খান কামাল, এই বানরমুখ হারামজাদা যখন শুনবে আপনাকে পিটোচ্ছে বা মেরে ফেলছে, এই আসাদুজ্জামান খান কামাল দুইটা কাজ করবে। হয় আত্মহত্যা করবে, নতুবা ভারতে পালাবে। হয় আত্মহত্যা করবে, নতুবা ভারতে পালাবে। আপনি তাদেরকে বলছেন মহল্লায় মহল্লায় যুবলীগ ছাত্রলীগ থাকবে। আমি মনে করেছিলাম মুজিবের পাশে থেকে আপনি আন্দোলনের মাত্রাটা বুঝেন, স্পিডটা বুঝেন, কিন্তু তো আপনি জাতে হারামজাদি। আপনার বড় ভাই আপনাকে লাথি মেরেছে, থাপ্পড় মেরেছে। তুই কি স্কুলে যাস প্রেম করার জন্য, লোকদের সাথে শোয়ার জন্য হারামজাদি মাগি? তুই তো এই জন্যই স্কুলে যাইতি, তুই তো এগুলাই করতি। তো তুই কি এইটা জানিস না কোমলমতি আমার ছাত্র ভাই বোনরা, তুই যখন 30% মুক্তিযুদ্ধের কোটার কথা বলে ভারতীয়দের চাকরি ব্যবস্থা করতে চেয়েছিস, আমার সন্তানরা, আমার ভাই বোনরা রাস্তায় নেমেছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে। হারামজাদি, তুই পারতি যে ওকে কোনো কোটা থাকবে না, শুধু মেধা থাকবে, এর বাইরে আর কোনো কথা নাই। তুই বলে বসলি সব রাজাকারের সন্তান, তুই বলে বসলি ছাত্রলীগ তোদেরকে দমন করার জন্য যথেষ্ট। হারামজাদি মাগি, এখন তুই কই? তুই দেখেছিস তোর অবস্থা এখন কোথায় গিয়েছে? রাস্তাঘাটে যদি বলে থাকে, হাসিনা বলেছে, কামাল বলেছে মহল্লায় মহল্লায় ছাত্রলীগ থাকবে, যুবলীগ থাকবে, আমি আন্দোলনরত ছাত্র ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা এবং রাস্তার ভাই বোন যারা এই আন্দোলনকে সমর্থন করছেন, আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দেই একটা কথায়, তারা কথায় কথায় এখানে সেখানে আন্দোলন করবে, এরে করবে, ওরে করবে, সচেতন থাকবেন, সাথে সাথে ভিডিও করবেন। কারণ ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ এরা সন্ত্রাসী এবং জঙ্গি কর্ম চালিয়ে এর দায়ভার আপনাদের উপরে চাপাবে। রাস্তাঘাটে আসাদুজ্জামান খান বলেছে ছাত্রলীগ আন্দোলন দমাবে না। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কুত্তা লীগ, হারামজাদা লীগ, বেশ্যা লীগ এরা রাস্তায় গিয়ে জনগণের উপরে আক্রমণ করে তার দায়ভার আপনাকে চাপাবে। আপনাদেরকে আমি বলি, সেতু ভবন আক্রমণ করেছে যুবলীগের ছেলেপানরা,
সেতু ভবনের যত টিভি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ওপেন করেছে, এগুলো নিয়ে খোঁজ খবর করতে গিয়েছে। খোঁজ খবর করতে গিয়ে পুলিশ ইনভেস্টিগেটররা সব জায়গায় দেখেছে সব যুবলীগ, ছাত্রলীগ এরা। আবার কোথায় একটা মেট্রো রেলে অ্যাটাক হয়েছে, আপনারা কি জানেন মেট্রো রেলে কারা অ্যাটাক করেছে? আওয়ামী লীগের বাস মালিক সমিতি, এর সাথে শাহজাহান খান, নিখিল, অন্যান্য লোকজন এর সাথে জড়িত। কারণ মেট্রো রেল তৈরি হওয়ার পরে বাস মালিকদের ইনকাম 1/4 কমে গেছে। ঢাকা মহানগরীতে মানুষ আর বাসে চড়তে চায় না। বাস মালিক সমিতি চায় না মেট্রো রেল হোক। তারা কি করেছে? যুবলীগ, ছাত্রলীগ, কুত্তালীগ দিয়ে এবং তারা আর্ম ক্যাডার দিয়ে মেট্রো রেল ভেঙে তছনছ করে দিয়েছে। এখন কিন্তু ড্রাইভার কার উপরে গিয়েছে? তারা বলেছে আওয়ামী লীগ, তারা বিএনপি করেছে এবং জামাত করেছে। এখন বানরমুখ কামাল যখন বলে যে আগামী কালকে থেকে যুবলীগ, ছাত্রলীগেরা মহল্লায় মহল্লায় থাকবে, আমার সন্দেহ এরা জঙ্গি তৎপরতা চালাবে, এরা আগুন জ্বালাবে, এরা বোমাবাজি করবে, কিন্তু এর ড্রাইভার বিএনপি, জামাত এবং আমার কোমলমতি ছাত্র সন্তানদের উপরে চাপানো হবে। এ ব্যাপারে আপনারা সবাই সচেতন থাকবেন। একটা কথা মনে রেখেন, নারায়ণগঞ্জের যে হারামজাদা ক্লাউন বলছে খেলা হবে, ওই কুত্তার বাচ্চা দেশ থেকে পালাইছে না, এখনো পালায়নি। সে দেশ ত্যাগের জন্য সে যত অ্যাপ্লিকেশন ছিল তার নিয়ম অনুযায়ী, মানে তার যে অ্যাপ্লিকেশনটা আমাদের হাতে নথিপত্র এসেছে সেটাতে দেখা গিয়েছে যে তার এখন থাইল্যান্ডে থাকার কথা। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সে যখন এয়ারপোর্টে গেল, এয়ারপোর্ট থেকে তাকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। ওবায়দুল কাদেরও গিয়েছিল, ওবায়দুল কাদেরকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে শেখ হাসিনার পক্ষ থেকে একটা স্ট্রিক্ট নির্দেশনা আছে যে এই মুহূর্তে কাউকে দেশ ত্যাগ করতে দেওয়া হবে না। তো সেজন্য ওবায়দুল কাদেরও যেতে পারেনি, শামীম ওসমানও যেতে পারেনি। তো এখন তারা এসে আবার লাইভে বলছে যে আমরা তো দেশেই আছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা পালাতে পেরেছে তারা পালিয়ে গেছে। যেমন হাসান মাহমুদ পালিয়ে গেছে, এরকম আরো লোটাস কামাল সে পালিয়ে গেছে, অনেকেই পালিয়ে গেছে। কিন্তু যারা এখানে রয়েছে তারা, যারা চিন্তা করেছে যে 1 আগস্টের থেকে পালাবে, 1 আগস্ট থেকেই কিন্তু এয়ারপোর্টে একটা বাধা নিষেধ রয়ে গেছে যে কাউকেই আর যেতে দেওয়া হচ্ছে না, এমপি, মন্ত্রী কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। তো সে কারণেই শামীম ওসমান যেতে পারেনি। তো এটাকে আবার অনেকে মনে করছে যে এটা একটা গুজব রটিয়েছিলাম আমরা, কিন্তু আসলে গুজব নয়। শামীম ওসমান 1 তারিখ থেকে একদম 15 তারিখ পর্যন্ত তিনি থাইল্যান্ডে থাকবেন এবং এই ধরনের তিনি ছুটি তার অ্যাপ্রুভড হয়ে গিয়েছিল। কিন্তু যখন তিনি এয়ারপোর্টে গেলেন তাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে। তো আমি যেটা হয়তো বা আপনার ইনফরমেশন সঠিক, আমি তার পারিবারিক এখানে নিউ ইয়র্কে এসে যেই বাসায় উঠে যেখানে আছে তার আত্মীয় স্বজন, তার বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিউ ইয়র্কে ডক্টর শামীম নামে এক লোক, তার বউ হলো শামীম ওসমানের বোন, টাকা পাচার করে মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করে এখানে সে পাহাড় সম্পদের পাহাড় করেছে। তো যদি সে পালাতে না পারে, সে যদি দেশে থেকে থাকে, এদের প্রতি নজর রাখুন। এদের কোমর ভাঙ্গা, এরা কেউ আপনাদেরকে আঘাত করতে পারবে না। আপনাদের চিন্তা করার দরকার নাই যারা রাস্তায় আন্দোলন করছেন, কারণ এখন আপনারা দৌড়াচ্ছেন তাদেরকে, তারা সামনে জীবন নিয়ে পালাচ্ছে। যারা জীবন নিয়ে পালায় এবং যারা এতদিন 16 বছর দেশকে ধ্বংস করেছে, তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো কারণ নাই। কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে, কোনো আক্রমণের দায়ভার যেন আপনাদের উপরে দেয়া সম্ভব না হয়। প্রতিটা মুহূর্তে নিজেদেরকে ভিজিল্যান্ট রাখুন, সৎসাহস রাখুন, ভিডিও করুন, অডিও করুন, কাউকে বাদ দিবেন না। এবং আরো একটা কথা আপনাদেরকে বলি, আমি অনেক সময় দেখি 10 জন পুলিশ আপনাদের 1 লক্ষ লোককে তাড়া করছে। দেশের বর্তমান পরিস্থিতিতে আপনাদের ওই 10 জন পুলিশের আদেশ মানার কোনো কারণ নাই। ঘুরে দাঁড়ান, ওই পুলিশদের উলঙ্গ করে পিটানো শুরু করুন। এবং বাংলাদেশের পুলিশ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা যুবলীগ, ছাত্রলীগ করেন, আপনারা মানুষের মধ্যে পড়েন না। আপনাদেরকে মুকুট দিয়ে উলঙ্গ করে পিটানোই একমাত্র সলিউশন। কিন্তু যারা চাকরি করেন, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, সেটা হারুন হোক, সেটা আজমত হোক, সেটা বেনজির হোক, এই মুহূর্তে আপনাদের সামনে একটাই কর্তব্য, সংবিধান এই মুহূর্তে
হাসিনা চালায় না, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনাদেরকে কোনো অর্ডার দেয় না, বাংলাদেশের সংবিধান মোতাবেক বাংলাদেশে কোনো বিচার হয় না। যেহেতু সংবিধান তারা ঠিক মতো করছে না, সেহেতু আপনাদের সবার প্রতি আহ্বান, স্পেশালি পুলিশ, র্যাব, বিজিবি, আমার সন্তানদের উপরে আক্রমণ করবেন না, আমার অভিভাবকদের উপরে আক্রমণ করবেন না, আমার শিক্ষকদের উপরে আক্রমণ করবেন না। যদি বলেন যে তারা সরকারি জানমালের ক্ষতি করছে, ওটা জনগণের পয়সা। যদি বাস পোড়ায়, দালান পোড়ায়, ওটা আপনাদের বেতনের পয়সা না, এটা বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সা। এখন যদি ওই ট্যাক্সের পয়সা ভুলভাবে হাসিনা এবং ভারত ব্যবহার করে, সেক্ষেত্রে জনগণের রাগ হওয়া, জনগণ এটাকে অ্যাটাক করা, আমি মনে করি এটা প্রেসিডেন্টের এবং এটাই প্রযোজ্য। আমার সন্তানরা যদি কোনো বিল্ডিং এ আগুন দেয়, আমি এটাকে সাপোর্ট করি না, কিন্তু এটা রাগের বহিঃপ্রকাশ। আমি আমার ওই সন্তানকে অ্যাকোমোডেট করব, কিন্তু আমি তার বুকে গুলি চালাবো না। আমার সন্তানদের বুকে গুলি চালানো, আমার অভিভাবকদের উপরে গুলি চালানো, আমার টিচারদের উপরে গুলি চালানো, এটা স্বৈরাচারের মূল মন্ত্র। এবং আপনাদের